আসসালামু আলাইকুম সবাইকে। তো সাম্প্রতিক সপ্তাহ আমাদের দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমরা সবাই জানো নিয়মিত আমরা আসলে কারেন্ট বিষয়গুলা নিয়ে এই পর্বগুলাতে কথা বলি। তো তার ব্যতিক্রম আজকেও হবে না। আজকে আমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীগুলাকে নিয়ে পুরো সপ্তাহ জুড়ে বা বিগত 7 দিন ধরে যা কিছু হয়েছে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো। এবং আমরা বেসিক্যালি এই পর্বে ফোকাস করব 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত, অর্থাৎ 8 জুলাই থেকে 17 জুলাইয়ের মধ্যে কি কি ইম্পর্টেন্ট ঘটনা ঘটছে এবং কোনগুলা তোমার আসলে জানা উচিত। তো তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানায় দাও, আমি নিজেও একটু চেক করে নিই, তারপরে আমরা আসলে বাকি কথাগুলা শুরু করব। হ্যাঁ, তো তোমরা কে কোথা থেকে দেখছো এটা একটু জানায় দিও। ওকে, তোমরা কে কোথা থেকে দেখছো এগুলা জানায় দিতে পারো এবং এই ক্লাসগুলা শেয়ার করে রাখতে পারো যাতে করে তোমার ফিউচারে কাজে লাগে। কারণ তোমার অ্যাডমিশন টেস্টের সময় সাম্প্রতিক বিষয়গুলোতে দুর্বলতা থাকার কারণে তুমি আসলে জিকে অংশে খুবই খারাপ করে ফেলো। সো সাম্প্রতিক বিষয়গুলোতে তুমি জাস্ট এই ক্লাসগুলো করলে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। তো প্রথমেই আমরা আসলে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে শুরু করব, কারণ আমরা আসলে ডোনাল্ড ট্রাম্পকে ছাড়া কোনো সপ্তাহ পার করতে পারবো না। হ্যাঁ, সো ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আমাদের পড়তেই হবে। সো সেই ডোনাল্ড ট্রাম্পকে নিয়েই আমরা প্রথমে কথাবার্তা বলি। তো প্রথম যে প্রশ্নটা সেটা হইলো, আমরা কিছুদিন আগেই দেখছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তার নিজের অ্যাকাউন্টগুলোতে, বিভিন্ন অ্যাকাউন্টগুলোতে, সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে সে আসলে বিভিন্ন পোস্ট করছে। হ্যাঁ, তার মধ্যে একটা পোস্ট ছিল যেটা আমি তোমাদেরকে কিছুদিন আগেও দিছিলাম পাবলিকলি। সেটা তিনি ডক্টর ইউনূসকে এই যে তিনি একটা কর স্পেসিফিক করে দিবেন বাংলাদেশের জন্য, এইটা নিয়ে তিনি একটা ডিরেক্ট মেসেজ করছিলেন। সেই মেসেজটা আর কি তিনি পোস্ট আকারে পাবলিকের কাছে শেয়ার করে দিছে। হ্যাঁ, সো সেই পোস্টের মধ্যে কিন্তু ছিল যে বাংলাদেশের বিভিন্ন যে পণ্যগুলো আছে সেগুলোর উপরে 35% সে শুল্ক নির্ধারণ করে দিবে। হ্যাঁ, তো সেই জিনিসটাই আসলে আমরা এখন প্রশ্ন আকারে পড়ব। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের প্রতি তার যে শুল্ক আরোপগুলো করছে এর মধ্যে আমাদের স্পেসিফিক কিছু দেশ, তার মধ্যে বাংলাদেশ সম্পর্কে খুব ভালোভাবে স্পেসিফিক কিছু তথ্য জানতে হবে, যেটা আমাদের 8 তারিখের একটা নিউজ। এবং আমরা যেহেতু 8 তারিখ থেকে শুরু করতেছি এজন্য আমরা এই নিউজটা থেকে শুরু করব। তো সেইটাই দেখো এইখানে বলা আছে যে নতুন করে বাংলাদেশি পণ্যের উপর কত শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। নতুন করে কেন? কারণ বাংলাদেশের এই কর আরোপ করা নিয়ে আসলে একটা বিবেচনার জন্য সে একটা টাইম নিছিল। হ্যাঁ, সেই টাইমের পরে আবার নতুন করে স্পেসিফিক ভাবে এই শুল্কটা আরোপ করা হয়েছে। সেটা কত শতাংশ? 35%। ওকে, শুধু বাংলাদেশ না, ডোনাল্ড ট্রাম্পের যে বিভিন্ন পররাষ্ট্রনীতিতে যে দেশের সাথে সম্পর্ক ভালো সেই দেশগুলোর উপরেও সে বেশ বেশি ভালো পরিমাণে সে আসলে এই শুল্ক নির্ধারণ করছে। তার মধ্যে কি দেখো, তার যে সব থেকে ভালো ভালো দেশ আছে, পরিচিত দেশ, মানে সব থেকে ভালো সম্পর্কের দেশ, তার মধ্যে কি দেখো দক্ষিণ কোরিয়া এবং জাপান, তাদের সাথেও সে 25% মানে 25% করে কর সে নির্ধারণ করে দিছে। তার মানে কি একটা বিষয় দেখো যে ডোনাল্ড ট্রাম্প আসলে তুমি চাইলেও ডোনাল্ড ট্রাম্পকে বাদ দিতে পারবা না তোমার লাইফ থেকে। হ্যাঁ, তো বিষয়টা এইরকম করে বলা যায় যে রাশিয়ার প্রেসিডেন্ট যেমন পুতিন প্রতিদিন এইরকম করে ঈশ্বরের কাছে কি করে, প্রার্থনা করে যে আমার যদি ইউক্রেনে কয়েকটা পাহাড় দেয়া থাকতো তাহলে আমি শত্রুদের থেকে ভালোভাবে আমার দেশকে রক্ষা করতে পারতাম। হ্যাঁ, তো সেই রকম করে তোমরাও একটা করে প্রার্থনা করো যে আমরা যদি ডোনাল্ড ট্রাম্পের নিউজ থেকে বেঁচে যাইতে পারতাম। হ্যাঁ, তো যদিও এটা সম্ভব না, কারণ 27 সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আছে, তার আসলে প্রতি সপ্তাহেই তোমরা একটা করে নিউজ পাবা। তো এই নিউজটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা মাথায় রাখো। ওকে, তো এইটাই আর কি বলা আছে যে ডোনাল্ড ট্রাম্প 25% তিনি আসলে কর বাংলাদেশের জন্য, 35% বাংলাদেশের জন্য তিনি নির্ধারণ করে দিয়েছেন। ওকে, তো এইটা 1 আগস্ট থেকে আসলে কার্যকর হবে, মানে আগস্ট মাসের 1 তারিখ থেকে এই হিসাবে তাকে শুল্ক বা কর দিয়ে তারপরে পণ্য আমদানি রপ্তানি করতে হবে। তো ওই জায়গা থেকে এটা 1 আগস্ট থেকে কার্যকর হবে। তো এই স্পেসিফিক তথ্যগুলো তোমরা মনে রাখলেই তোমাদের আর তেমন প্রয়োজন নাই 8 তারিখের এই স্পেসিফিক তথ্যটা। ওকে, 8 তারিখে আমরা আরো কিছু তথ্য দেখবো। তার মধ্যে একটা তথ্য হইলো দেখো যে বাংলাদেশ ব্যাংক খাতকে শক্তিশালী করার জন্য BRBS, হ্যাঁ BRBS এই সিস্টেমটা চালু করা হয়েছে এবং এটা চালু করা হবে। এইটা আসলে কবে থেকে হবে? এটা 1 জানুয়ারি 2026 সাল থেকে এই জিনিসটা চালু করা হবে। তো এই যে BRBS সিস্টেমটা আসলে কি? BRBS এই সিস্টেমটা কি? এইটাকে ওয়ান কাইন্ড অফ একটা সিকিউরিটি পারপাসে মোটামুটি একটা নতুন ইনভলভমেন্ট, মানে এই জিনিসটা ব্যাংকিং সেক্টরটাকে আরো অনেক বেশি সিকিউর করবে। হ্যাঁ, এবং মান উন্নয়ন করবে। মান উন্নয়ন বলতে
যে আমরা যে সেবাগুলা পাই গ্রাহক হিসাবে, এই সেবাগুলা আরো অনেক বেশি এফিসিয়েন্সি বা দক্ষ হবে। হ্যাঁ, তো সেই জিনিসগুলা নিয়ে আসলে এই বিআরবিএস এই জিনিসটা তদারকি বা দেখাশোনা করবে। ওকে, এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার পরে এই জায়গাগুলো আরো স্মুথলি পারফর্ম করতে পারবে। তো সেটাই বলা আছে, দেখো যে দেশের ব্যাংক খাতের তদারকি এবং আরো বিভিন্ন বিষয়ে দক্ষতা এবং কার্যকারিতা এবং আধুনিকরণ করার লক্ষ্যে 2026 সালের কত 1 জানুয়ারি থেকে এই যে রিস্ক বেস সুপারভাইজ মানে হচ্ছে বিআরবিএস, হ্যাঁ সরি বিআরবিএস না, আরবিএস রিস্ক বেস সুপারভাইজেশন, এই সিস্টেমটা আসলে চালু করা হবে। ওকে, তো তোমরা এটা মনে রাখো, তাইলেই হবে যে আরবিএস সিস্টেমটা আসলে কবে থেকে চালু হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টরে, এটা অনেক সময় পরীক্ষাতে আসতে পারে। তো এটা তোমরা অনেক সময় মাথায় রাখতে পারো। হ্যাঁ, তো এই তথ্যটা তোমাদের 8 তারিখের একটা নিউজ ছিল। তারপরে আরো একটা 8 তারিখের নিউজ আছে, সেটা কি দেখো, এটা হচ্ছে ওয়ার্ল্ড স্টেট অফ ফিশারিজ অ্যান্ড, এখানে বলা আছে এইটার আর কি প্রতিবেদন 2024 সালে এটা বলা হয়েছে যে মেইন তথ্যটা হইলো যে মিঠা পানির মাছ আরোহণ করতে বাংলাদেশের কততম অবস্থানে আছে। তো তোমরা অনেক সময় দেখো যে এরকম মানে বিভিন্ন প্রতিবেদনের সাপেক্ষে প্রশ্ন চলে আসে, যার কারণে এই প্রশ্নটা তোমরা জাস্ট একটু মাথায় রাখবা যে মিঠা পানির সাপেক্ষে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে, দ্বিতীয় অবস্থানে আছে। প্রথম অবস্থানে ভারত আছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ এবং তৃতীয় অবস্থানে আসে চাইনিজ বা চীনেরা। হ্যাঁ, তো এই 3টা তথ্য মাথায় রাখবা, কারণ অনেক সময় আমাদের কৃষি রিলেটেড যে তথ্যগুলো আসে তার মধ্যে এই রকমের তথ্যগুলো পরীক্ষাতে অনেক বেশি সময় আসে। ওকে, তো এই তথ্যটা তোমরা মাথায় রাখতে পারো। এরপরে দেখো আমরা 8 তারিখের আরো একটা নিউজ দেখবো, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ, এবং তোমরা দেখবা এরকম যে কোনো জায়গায় নির্বাচন হইলে সেগুলা নিয়ে অ্যাডমিশনে তোমাদের আসলে পরীক্ষাতে অনেক বেশি পরিমাণে এগুলা আসে। তো তার মধ্যে একটা প্রশ্ন কি দেখো, যে সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হয়েছেন। ব্যাপারটা বোঝো যে প্রথম নারী প্রেসিডেন্ট মানে এই যে সুরিনাম, এই দেশের কখনো আসলে আগে নারী প্রেসিডেন্টই ছিল না, তার মানে তিনি হচ্ছে তাদের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট। তো তিনি আসলে কে নির্বাচিত হয়েছেন, ডাক্তার হচ্ছে জেনিফার গার্লিংস সাইমন্স। হ্যাঁ, তো তার নাম হচ্ছে, তোমরা এইভাবে মনে রাখতে পারো, ডক্টর জেনিফার সাইমন, তাইলেই হবে। ওকে, গার্লিংস এটা মনে রাখার দরকার নেই। সো ডক্টর জেনিফার সাইমন তিনি আসলে ওই দেশের আগে মানে স্পিকার ছিলেন, সেই স্পিকার থেকে তিনি আসলে নির্বাচন করে তারপরে তিনি হচ্ছেন সুরিনামের প্রথম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। তো তিনি আসলে একা একা নির্বাচিত হননি। হ্যাঁ, তো তার হচ্ছে জোট গঠন করে আসলে যাওয়া লাগছে, মানে যে কোনো একটা দেশে নির্বাচিত হইতে হইলে তোমাকে 50% বেশি ভোট পাইতে হবে। তো তার একটু ভোট কম ছিল, হ্যাঁ 50% কম ছিল, তারপরে সে 2টা দলের সাথে জোট গঠন করে তারপরে সে গভর্নমেন্ট বা সে আসলে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। ওকে, সো এই এত কিছু তোমাদের জানার দরকার নেই, জাস্ট এতটুকু তথ্য মাথায় রাখবা। তো এই যে সুরিনাম, এটা কোথাকার দেখো, দক্ষিণ আমেরিকার ছোট্ট একটি দেশ যার নাম হচ্ছে সুরিনাম। এই সুরিনামের কি নতুন অধ্যায়ের প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তার নাম জেনিফার সাইমন্স। ওকে, তিনি পেশায় একজন কি ছিলেন, তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন, রাজনীতিবিদ ছিলেন। ওকে, তো তিনি ওই যে আমি যেটা বললাম যে দেশের, তিনি আসলে ওই দেশের আগে কি ছিলেন, স্পিকার ছিলেন, সেই স্পিকার থেকে তিনি আসলে এখন প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট আর কি হয়েছেন। হ্যাঁ, রাষ্ট্রপতি সে দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, বা সে দেশে আসলে আমাদের দেশে যেমন প্রধানমন্ত্রী পাওয়ারফুল, ওইসব দেশে হচ্ছে রাষ্ট্রপতি পাওয়ারফুল। হ্যাঁ, তো এই বিষয়গুলো হচ্ছে এখানে ঘটছে। তো আশা করি তোমরা এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, তো সেই ব্যক্তি বা সেই মহিয়সী নারী হইল ইনি, হ্যাঁ জেনিফার গার্লিংস হচ্ছে এই ব্যক্তি। তো যাই হোক, তোমরা এগুলা মাথায় রাখবা, এটা 8 তারিখের একটা নিউজ পেপার থেকে নেয়া। তারপরে সব থেকে একটা ইন্টারেস্টিং একটা নিউজ, হ্যাঁ অনেক সময় ইন্টারেস্টিং নিউজ নিয়েও পরীক্ষাতে প্রশ্ন আসে, সেটা হলো কি যে এই যে পেনিকো যে শহরটা, এটা প্রায় 3500 বছরের পুরনো একটা শহর। এই শহরের খোঁজ পাওয়া গেছে, মানে বিষয়টা কি দেখো, এই শহরটা কোথায়, বেসিক্যালি এটা হচ্ছে লিমায় খোঁজ পাওয়া গেছে। লিমা বলতে পেরুর রাজধানী লিমাতে। ওকে, তো পেরুর সরকার বা পেরুর যারা হচ্ছে আর্কিওলজিস্ট আছে, হ্যাঁ তারা বেসিক্যালি এই খনন কাজটা অনেক দিন ধরে করতেছিল। 7-8 মাস খনন করার পরে তারা আসলে এই শহরটাকে, এই পুরনো শহরটাকে তারা কি করে, উদ্ভাবন করেন যে, এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন এটা প্রায় 3500 বছরের পুরনো একটা শহর। ওকে, এটা কোথায় পাওয়া গেছে, এটা হচ্ছে মানে এটা পাওয়া গেছে হচ্ছে পেরুর রাজধানী কোথায়, লিমার উত্তর প্রদেশের উত্তরে কি হুয়াইরা প্রদেশে এই জিনিসটা পাওয়া গেছে। ওকে, তো এইটার নাম হচ্ছে পেনিকো শহর। তো তোমাদের পরীক্ষাতে যাচ্ছে এতটুকুই আসতে পারে যে সব থেকে পুরনো বা
প্রাচীন 3500 বছরের প্রাচীন একটা শহর পাওয়া গেছে, এই শহরটার নাম কি? পেনিকো শহর। অথবা এমন আসতে পারে যে ধরো পেনিকো শহরটা কোথায় পাওয়া গেছে, সেটা পেরুর রাজধানী লিমাতে, এতটুকু জানলেই তোমার হবে। তো এই জায়গা থেকে তোমার আর জানার প্রয়োজন নাই, এবং এই শহরটা নিয়ে তোমাদের যদি প্রশ্ন আসার চান্স আছে, কারণ ইন্টারন্যাশনাল সাম্প্রতিক বিষয়গুলো থেকে এইভাবে প্রশ্ন করা হয়। ওকে, সো এই জিনিসটা তোমরা মাথায় রাখো। এরপরে আমরা দেখব সেটা হলো কি 17তম ব্রিক্সের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে, মানে এই যে রিসেন্ট যেটা ব্রিক্সের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হইলো। তো তোমরা লাস্ট ইয়ারে দেখছিলা যে ব্রিক্সের এরকম একটা প্রশ্ন ছিল যে ব্রিক্সের এস যুক্ত হওয়ার পরে কোন দেশ যুক্ত হয়েছে? সাউথ আফ্রিকা। এটা কিন্তু ঢাবির একটা প্রশ্ন ছিল। সো ব্রিক্স থেকে কিন্তু মোটামুটি প্রশ্ন আসে যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই। সো এই বছর তোমাদের এই প্রশ্নটা আসতে পারে কি, দেখো যে 17তম, মানে প্রশ্ন আসতে পারে এইভাবে যে কততম ব্রিক্স আসলে অনুষ্ঠিত হয়েছে এবং এই বছর এরকম করে তোমার প্রশ্ন আসতে পারে। অথবা এমন আসতে পারে যে 17তম ব্রিক্সের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়। ওকে, তমটা বলে তোমার হচ্ছে মানে কত তারিখে অনুষ্ঠিত হয়, সেটা কত তারিখে দেখো 6 এবং 7 জুলাই এইটা অনুষ্ঠিত হয়। ওকে, তো এইটা হচ্ছে এখানকার বিষয়। এখন দেখো এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে, হচ্ছে রিও ডি জেনেইরোতে। ওকে, রিও ডি জেনেইরোতে এটা হচ্ছে ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল। ওকে, বা হয়ে গেছে, যেহেতু আমরা এখন এই 7-8 তারিখের পর আছি, যার কারণে আমি বলতেছি এটা হয়ে গেছে। ওকে, এখন দেখো তোমাদের আরো প্রশ্ন আসতে পারে ব্রিক্সের, যে 2026 সালে 18তম যে ব্রিক্সের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সেটা কোথায়? এটা হবে হচ্ছে ভারতে। ওকে, সো এইটা হচ্ছে তোমরা খুব ভালো করে মাথায় রাখবা। তো ব্রিক্স নিয়ে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আছে, যার কারণে আমাদের ব্রিক্স নিয়ে খুঁটিনাটি তথ্যগুলা আমাদের জানা প্রয়োজন। ওকে, তো এটা গেল ব্রিক্সের বিষয়। এখন আমরা যাব 9 তারিখের একটা প্রশ্নে। ওকে, 8 তারিখের নিউজ পেপার শেষ, এখন আমরা 9 তারিখের প্রশ্নে যাব। 9 তারিখের সব থেকে হট নিউজ হইলো এটা, হ্যাঁ, ওই ব্রিক্স নিয়েই। সেটা হলো কি 17তম ব্রিক্সের শীর্ষ সম্মেলনে কি আসলে প্রতিপাদ্য ছিল? প্রতিপাদ্য বলতে মূল কথাটা আসলে কি ছিল, এদের মূল বিষয়টা আসলে কি ছিল? মূল বিষয় কি ছিল দেখো, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই শাসনের জন্য বিশ্বব্যাপী দক্ষিণী সহায়তা জোরদার করা। হ্যাঁ, মানে এই যে আমাদের এখন যে বারবার গভর্নমেন্ট পতন হচ্ছে, তো এইগুলাকে টেকসই করা বা এগুলাকে একদম স্টেবল করা, এইসব বিষয় নিয়ে এইখানে বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে। ওকে, সো এইটাই হচ্ছে এখানকার মূল প্রতিপাদ্য ছিল এই বছরের ব্রিক্সের 17তম এই ব্রিক্সের। ওকে, ব্রিক্সের যে সম্মেলন হইলো সেটা, এটা মাথায় রাখো। এরপরে আমরা একটা প্রশ্ন দেখবো, এটাও 11 তারিখের। 10 তারিখের আমরা কোনো হট নিউজ পাই নাই, এই জন্য তোমরাও পাচ্ছ না। 11 তারিখের আমরা যেটা সব থেকে টপ নিউজ, দেখো আমি এগুলো বাছাই করে করে তোমাদের দিই। হ্যাঁ, আমি নিজের পেপার পত্রিকাগুলো দেখি এবং দেখে মনে হয় যেটা যে আজকের মধ্যে এই নিউজগুলো আসতে পারে, এগুলা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলাকে আসলে ফরম্যাট করে তোমাদের জন্য রেডি করা হয়। ওকে, তো এখন দেখো এখানে কি বলা আছে, 2025-26 অর্থ বছর শেষে সরকারের মোট দেশি বিদেশি ঋণের পরিমাণ কত হবে? মানে একটা জিনিস খেয়াল করো, আমাদের দেশ কিন্তু এখনো ঋণের মধ্যে আছে, আগেও ছিল, এবং 2025-26 শেষে মানে নতুন যারা গভর্নমেন্ট গঠন করবে, এই যে সামনে যে নির্বাচন হবে আমাদের, যে 2026-এর এপ্রিলে নির্বাচন হওয়ার কথা আছে, এই নির্বাচন হওয়ার পরে নতুন যে গভর্নমেন্ট আসবে তাদের আসলে এই টাকাগুলা পরিশোধ করতে হবে। সেই টাকার পরিমাণ কত? সেই টাকার পরিমাণ হচ্ছে 23,42,000 কোটি এইটা টাকা। ওকে, চিন্তা করো, 23,42,000 কোটি টাকা। ধরো কেউ ক্ষমতায় আসুক, এনসিপি ক্ষমতায় আসুক, জামাত আসুক, কিংবা বিএনপি আসুক, যাই আসুক না কেন, তাদেরকে এই টাকাটা পরিশোধ করতে হবে। এইটা আমাদের দেশের ঋণ হিসাবে আছে, এবং এইটার পরিমাণটা কখন হবে? 2025-26 অর্থ বছর শেষে। তো আমি কিন্তু তোমাদের বলছিলাম যে অর্থ বছর আসলে কখন শেষ হয়? অর্থ বছর জুন ক্লোজিং এ শেষ হয়। হ্যাঁ, মনে করো জুন মাসের শেষ দিনে, এটা 30 জুন হইতে পারে, যে কোনো ভাবে। হ্যাঁ, ওই রকম মানে জুন মাসের একদম শেষ তারিখে, একদম স্পেসিফিক শেষ ডেট হচ্ছে জুন ক্লোজিং। তার মানে জুলাই থেকে যারা নতুন অর্থ বছরের দায়িত্ব নিবে, তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে অর্থ বছরের সাথে নির্বাচনের কিন্তু একটা সম্পর্ক আছে। তো ডক্টর ইউনূস কিন্তু বলে দিছে যে এপ্রিলের দিকে গিয়ে নির্বাচন হবে। কেন এপ্রিল দিল? কারণ এপ্রিলের পরে মে, জুন, জুলাই, মানে ওই যে একটা ক্লোজিং ইয়ার, ওকে, একটা অর্থ বছর নতুন শুরু হবে, সেটা তিনি চাচ্ছেন যে নতুন যে গভর্নমেন্ট আসবে বা নতুন যে সরকার আসবে তাকে সেই জিনিসটা ধরায় দিতে। হ্যাঁ, বা সে যাতে স্মুথলি ওই জিনিসটা রান করতে পারে। একটা অর্থ বছর একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পরিকল্পনা, পুরো বাজেট, এটা যাতে একটা গভর্নমেন্ট করতে পারে, যার কারণে কিন্তু তিনি এই আগেই নির্বাচনটা, মানে জুলাইয়ের আগেই নির্বাচনটা তিনি দিয়ে দিবেন। ওকে, সো এইটা হচ্ছে নতুন গভর্নমেন্টের উপরে আসলে
দায় থাকবে বা নতুন গভর্নমেন্টের এইটা রেসপন্সিবিলিটি থাকবে যে 23,42,000 কোটি টাকা এটা পরিশোধ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ঋণ, আমাদের দেশের ঋণ, অন্য অন্য জায়গায় এটা আমাদের পরিশোধ করতে হবে। ওকে, সো এই ঋণটা সবাই মাথায় রাখো, এটা কিন্তু পরীক্ষাতে আসার মতো একটা প্রশ্ন। ওকে, এরপরের প্রশ্ন দেখো, এটা হচ্ছে 12 তারিখের একটা নিউজ। ওকে, এই যে নিচে দেখবা এখানে আমি তারিখগুলো দিয়ে রাখি। ওকে, সো 12 তারিখের একটা নিউজ কি ছিল দেখো, যে পিকেকে, হ্যাঁ পিকেকে অথবা কুর্দিস্তান ওয়ার্ক পার্টি কোন দেশের সশস্ত্র কি বিদ্রোহী গোষ্ঠী। তো তুর্কিস্তান নিয়ে আসলে মে মাসে কথা বলা উচিত ছিল, কিন্তু এখন আসলে কেন বলছি, কারণ এটা নিয়ে এখন আবার কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, তো যদিও এটা অনেক আগের নিউজ, তারপরেও আমরা এটা এখন নিয়ে কথা বলবো। কেন বলবো দেখো, এই যে পিকে যারা আছে বা হচ্ছে কুর্দিস্তান ওয়ার্ক পার্টি যারা আছে, তারা হচ্ছে তুরস্কের কি একটা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। বিদ্রোহী গোষ্ঠী কেন বলা হয় জানো, তুরস্কের আসলে তারা ক্ষমতা নিয়ে তাদের পছন্দ মতো লোকজন ছিল না, যার কারণে তারা অনেক দিন ধরে বিদ্রোহ করে আসতেছিল। তো সেই কথাটা বলা আছে, তো সেই জিনিসটা থেকে তারা সরে আসছে, মানে তারা অস্ত্র যা আছে তারা লিখিতভাবে বলে দিছে যে আমরা আর বিদ্রোহ করব না আমাদের গভর্নমেন্টের এগেইনস্টে। ওকে, সো এই জন্য তোমাদের প্রশ্নটা এই জায়গা থেকে আসতে পারে যে এই যে পিকেকে বা হচ্ছে কুর্দিস্তান ওয়ার্ক পার্টি কোন দেশের আসলে সশস্ত্র বাহিনী ছিল বা সশস্ত্র সংগঠন ছিল, এটা তুরস্কের। এইখানে দেখো কি বলা আছে, অবশেষে বিলুপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্ক পার্টি বা পিকেকে। তুরস্কের বিরুদ্ধে 40 বছর ধরে বিদ্রোহ চালায়, মানে চিন্তা করো 40 বছর ধরে তারা গভর্নমেন্টের, তুরস্কের বিরুদ্ধে মানে কি, তুরস্কের গভর্নমেন্টের বিরুদ্ধে তারা কি চালায়, তারা হচ্ছে সশস্ত্র সংগ্রাম চালায়। হ্যাঁ, তো সেই সশস্ত্র সংগ্রাম তারা আসলে জমা দিছিল। এটা কত তারিখে জানো, এই যে দেখো 13 তারিখে, 13ই মে। কিন্তু এটা নিয়ে আবার কথা উঠে গেছে যে তারা আসলে মানে এইটা আদৌ রাখবে কিনা। হ্যাঁ, সো ওই জায়গা থেকে এটা কিন্তু আমরা এখন পড়তেছি। তো তখন তারা কি করে, অস্ত্র মানে সমর্পণ করে এবং দল বিলুপ্তির ঘোষণা দিয়েছেন। ওকে, তো এইটা হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যে 40 বছর ধরে ঘটে আসা একটা সংঘাত তুরস্কের মধ্যে, সেটার আসলে অবসান ঘটতে যাচ্ছে। তো বিষয়টা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট একটা জিনিস, তো এই জন্য এটা মাথায় রাখবা। ওকে, সো আশা করি তোমরা যখন ক্লাসগুলা করো, হ্যাঁ এই ক্লাসের মধ্যেই তোমাদের এই বিষয়গুলা মাথায় ঢুকে যাওয়ার কথা, যাতে করে তোমার আর পরবর্তীতে কোনো প্রবলেম হবে না। ওকে, তারপরে কি দেখো, সব থেকে মানে আলোচিত একটা ডকুমেন্টারি, সেটা কি জুলাই মাসের গণ অভ্যুত্থানের উপর নিয়ে। হ্যাঁ, তথ্যচিত্রটির নাম কি বা হচ্ছে ডকুমেন্টারিটির নাম কি, এটার নাম হচ্ছে শ্রাবণ বিদ্রোহ। এটা খুবই ভালোভাবে মাথায় রাখো। ওকে, শ্রাবণ বিদ্রোহ এটা তো তোমরা দেখছো যে বিডিবিতে প্রকাশ করছে, বিভিন্ন পেজ থেকে দেখছো। তো এটা কিন্তু আসতে পারে তোমাদের যে জুলাই অভ্যুত্থান নিয়ে একটা যে ডকুমেন্টারি করা হয়েছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে শ্রাবণ বিদ্রোহ। ওকে, এটা মাথায় রাখো। তারপরে দেখো আরেকটা প্রশ্ন, ওই শ্রাবণ বিদ্রোহে দেখবা হচ্ছে তোমরা যারা দেখছো শ্রাবণ বিদ্রোহটা, যে উপদেষ্টা সহ আরো অনেকেই এটাতে হচ্ছে কথাবার্তা বলছে। ডকুমেন্টারি তো বোঝো, এটাতে মানে কিছু সিনেম্যাটিক সিন থাকবে, তারপরে পাশাপাশি হচ্ছে বাস্তব এক্সপেরিয়েন্স গুলা এগুলাতে শেয়ার করা হবে। তো সেটাই হচ্ছে এই যে শ্রাবণ বিদ্রোহের মধ্যে ছিল। ওকে, এখন দেখো কি বলা আছে, চিংড়ি উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা সাতক্ষীরা। এটা খুব ভালো করে মাথায় রাখবে, কারণ চিংড়ি হোয়াইট গোল্ড নিয়ে আমাদের কিন্তু এই প্রশ্ন চলে আসে, এই জন্য এটা খুব ভালো করে তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, এটা হচ্ছে 13 তারিখের একটা নিউজ ছিল। তারপরে কি দেখো, বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়ার অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্টের নাম কি। চিন্তা করো, বিশ্ব ব্যাংক নিয়ে আমাদের কেন পড়তে হবে, কারণ আমরা খেয়াল করে যদি দেখি, আমরা কিন্তু যে কোনো প্রবলেম হইলে বিশ্ব ব্যাংকের থেকে লোন নেই। হ্যাঁ, পদ্মা সেতুর সময় আমরা বিশ্ব ব্যাংক থেকে লোন নিছি বিভিন্ন জায়গায়, এবং তারা অনেক বেশি বাংলাদেশকে লোন দেয়। হ্যাঁ, যদিও লোন আসলে আমরা যদি টেকনিক্যালি চিন্তা করি, লোন আসলে মানুষকে গরিব বানানোর জন্য দেওয়া হয়। কারণ কি দেখবা, যে আমরা বাহিরে থেকে যে লোনগুলা পাই বা ধরো বিশ্ব ব্যাংকেই যে আমাদের টাকাগুলা দেয়, তারা কিন্তু আমাদের ওই টাকাকে টাকা তৈরি করতে কখনো দেয় না। মানে বিষয়টা কি, যদি আমরা বলি যে আমরা একটা ইন্ডাস্ট্রি বিল্ড আপ করবো যেটা আমাদের দেশকে আরো উপরের দিকে নিয়ে যাবে, তখন কিন্তু তুমি বাইরের দেশের কোনো টাকা পাবা না। কেন জানো, কারণ তাদের ফিলোসফি হইলো তুমি আমার টাকা নিয়ে বিজনেস করবে, এটা হবে না। মানে তুমি যদি বলো যে আমি হচ্ছে ধরো বিদ্যুৎ উৎপাদন করব এবং সেই বিদ্যুৎ বাইরের দেশে সেল করব, এখন এর জন্য তুমি আমাকে টাকা দাও, তারা কিন্তু দিবে না। তারা কি কারণে টাকা দিবে, তারা দিবে যে তোমার রাস্তাঘাট করা প্রয়োজন, ওকে টাকা নাও। তোমার ব্রিজ করা প্রয়োজন, টাকা নাও, কোনো সমস্যা নাই। তোমার বড় বড় সেতু করা প্রয়োজন, টাকা নাও। মানে ইনফ্রাস্ট্রাকচার যেগুলাতে হচ্ছে টাকা ইনভেস্ট করলে ওগুলা থেকে কোনো প্রফিট পাওয়া যাবে না, এমন ধরনের কাজে আসলে তারা ইনভেস্ট করবে।
তো এই জন্য আসলে বলা হয় যে লোন বা যে কোনো টাকা মানুষকে আসলে কখনো ধনী বানায় না, মানুষকে ওই পজিশনে এবং আরো খারাপ পজিশনে নিয়ে যায়। এই জন্য তুমি যত টাকাই ঋণ নাও না কেন, এগুলা কিন্তু রানিং বা উৎপাদনশীল কাজে তুমি ব্যবহার করতে পারবা না। সো এই কাজগুলা হচ্ছে বিশ্ব ব্যাংক সহ আরো যারা আমাদেরকে এই যে শত শত কোটি টাকা লোন দেয়, তারা কিন্তু এইটা জিনিস খেয়াল রাখে। হ্যাঁ, সো এগুলা হচ্ছে ব্যাপার। তোমরা যখন ধীরে ধীরে বড় হবা, এই পলিটিক্স গুলা বুঝতে পারবা, এই ফ্যাক্ট গুলা বুঝতে পারবা। যাই হোক, তো এই সেই বিশ্ব ব্যাংক দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্টের নাম কি? দক্ষিণ এশিয়া বলতে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, আমাদের এই ভারত, মানে আমাদের এই আশেপাশের ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই দেশগুলা, মানে দক্ষিণ এশিয়ার যে দেশগুলা সেগুলা। ওকে, তার নাম হচ্ছে কি জোহানেস জুট। ওকে, এই ব্যক্তি, তিনি হচ্ছে বর্তমানে ভাইস প্রেসিডেন্ট। তো তিনি কিন্তু আগেও বাংলাদেশের বিভিন্ন বিষয়ের সাথে কানেক্টেড ছিলেন। তোমরা যারা 2-3 বছর আগে থেকে পেপার পত্রিকা পড়ো, তারা কিন্তু এই বিষয়গুলো জানো। হ্যাঁ, যে জোহানেস জুটের কথা তোমরা অনেক সময় কথাবার্তা শুনছো। ওকে, তো দেখি আমরা এইখানে দেখো কিছু তথ্য আছে। জোহানেস জুট 2025 সালের 1 জুলাই থেকে, মানে এই জুলাই থেকে দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এই দায়িত্ব গ্রহণের পরেই বাংলাদেশ সফর হচ্ছে তার প্রথম সফর, মানে তিনি হচ্ছে সরাসরি বাংলাদেশ সফর করেন। হ্যাঁ, কিছুদিন আগেই। সো এই জন্য, মানে কিছুদিন বলতে এই যে 13 তারিখেই তিনি হচ্ছে এই সপ্তাহেই তিনি হচ্ছে চলে আসছিলেন। সো এই জন্যই কিন্তু এই প্রশ্নটা তোমাদের আসতে পারে যে ইনি যেহেতু বাংলাদেশ সফর করে গেছেন, তাইলে আমাদের এই দক্ষিণ এশিয়ার জন্য বর্তমান ভাইস প্রেসিডেন্ট বা বর্তমান হচ্ছে দায়িত্বে আসলে কি আছে? জোহানেস জুট। ওকে, সো এই জিনিসটা তোমরা খুব ভালো করে মাথায় রাখবা। ওকে, এটা গেল হচ্ছে আমাদের 13 তারিখের আপডেট। এরপরে আসো 14 তারিখের। 14 তারিখে আমাদের কি কি জিনিস ঘটছে? হ্যাঁ, 14ই আমাদের জুলাই। দেখো এইখানে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে গেছে। ক্লাব বিশ্বকাপের জন্য যে পুরস্কৃত অর্থ ছিল, হ্যাঁ, সেটা কত ছিল? ক্লাব বিশ্বকাপ তোমরা জানো যে ক্লাব বিশ্বকাপ এবার হয়েছে, এবং এই ক্লাব বিশ্বকাপে 2টা দল ফাইনাল খেলছে, একটা হচ্ছে চেলসি আর একটা হচ্ছে পিএসজি। হ্যাঁ, তো এই 2টার মধ্যে কিন্তু জিতে গেছে মানে চেলসি। এটা খুব ভালো করে মাথায় রাখবা, অনেক সময় আসতে পারে। ক্লাব বিশ্বকাপ মানে এটা একটা বেশ বড় মঞ্চ। তো যাই হোক, এটার কত অর্থ ছিল, মানে এটার ঘোষিত অর্থ কত ছিল? $1 বিলিয়ন। হ্যাঁ, এটা মাথায় রাখবা, এটার মানে অর্থ ছিল এটা। মানে এইটা খুব ভালো করে মাথায় রাখবা যে এই যে বিশ্বকাপের জন্য যে অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র যে জিতে গেছে তার না, চেলসির জন্যই না। হ্যাঁ, এইটা পুরো টুর্নামেন্টের জন্য প্রত্যেকটা দলই কিছু কিছু করে পাবে। তার মধ্যে এই মানে সেই টাকাগুলো এই 1 বিলিয়ন দিয়ে ভাগ করে দেওয়া হবে। ওকে, তো এই দেখো, ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য মোট $1 বিলিয়ন পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এটা যে শুধু ফাইনালে যারা জিতে গেছে তাদের জন্য তা না, এটা শুধু চেলসির জন্য তা না। হ্যাঁ, এটা সবার জন্যই। ওকে, কিন্তু তারা বিভিন্ন ভাবে আয় করতে পারে। হ্যাঁ, একটা খেলা হইলে ওইটা থেকে বিভিন্ন ভাবে আয় হয়। স্টেডিয়াম থেকে একটা পার্সিয়াল টাকা পাওয়া যায়, আর বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ, দর্শকের টাকা, তারপরে আরো লাইভ স্ট্রিমিং এর টাকা, অনেক টাকা পাওয়া যায়, যেগুলার কিছু একটা অংশ দল পায়। তো এইভাবে আয় করে আসলে দলগুলা। হ্যাঁ, সো এগুলা হচ্ছে ফ্যাক্ট। তো যাই হোক, এটা হচ্ছে এখানকার খেলাধুলা বিষয়ে প্রশ্ন ছিল। তারপরে কি দেখো, এটা হচ্ছে জুলাই উইমেন্স ডে। এটা কত তারিখে পালন করা হয় এটা মাথায় রেখে, এটা হচ্ছে 14 জুলাই। 14 জুলাই, 14 জুলাই। হ্যাঁ, 14 জুলাই। এইটা খুবই ভালো করে মাথায় রাখো যে এটা হচ্ছে জুলাই উইমেন্স ডে। এটা বিশ্বব্যাপী পালন করা হয়। ওকে, এটা 14 তারিখের একটা নিউজ। তারপরে কি দেখো, এই জায়গাতে আমরা যদি আবার সেই ফিলিস্তিন এবং ইসরায়েলে ব্যাক করি, এখন দেখো আমরা ফিলিস্তিন এবং ইসরায়েল নিয়ে আসলে কেন কথা বলতে পারতেছি না, বা আমরা কেন কথা বলতেছি না? কারণ এখন যে বিষয়গুলো ঘটতেছে ওগুলো আসলে ইন্টারনেটে পাবলিশই হইতেছে না। হ্যাঁ, আমরা কি জানি যে ইন্টারনেট কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা মুক্ত জায়গা হইলেও এটা কিছু কিছু দেশের কন্ট্রোলে থাকে। হ্যাঁ, যেমন তার মধ্যে ইউএসএ আছে, তার মধ্যে তো ইসরায়েলের তো তোমরা জানো যে তারা টেক ইন্ডাস্ট্রিতে খুবই মানে শক্তিশালী ভূমিকায় আছে। তো তারা আসলে নিউজগুলো এখন পাবলিশ হইতে দেয় না। ওকে, সো যার কারণে আমরা এগুলো পাই না। তো এটা দেখো 14 জুলাই এই ঘটনাটা ঘটছে। সেটা কি দেখো, কি বলা আছে? নুসেইরাত শরণার্থী শিবিরের কোথায়, মানে নুসেইরাত শরণার্থী শিবির কোথায় মানে কি জানো? এই শিবিরটাতে হামলা করা হয়েছে এবং ইসরায়েলরা এটাতে আবার হামলা করছে 14 তারিখে। এইখানে দেখো, এটা কোথায়? এটা মধ্য গাজায়। এবং এই মধ্য গাজার এই অঞ্চলের এই কি বলে নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে বোমা হামলা চালানো হয়, এবং এটা চালায় হচ্ছে ইসরায়েলি বাহিনী। এবং এইখানে প্রায় দেখো 14 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, বাচ্চা কাচ্চা সব সহ। সো এই যে বিষয়গুলো এখনো কিন্তু চলতেছে। হ্যাঁ, তো এগুলা হচ্ছে চলবেই। এগুলাকে বলা হয় হচ্ছে, মানে এগুলাকে কি বলা হয় জানো? এগুলাকে বলা হয় হচ্ছে জিও পলিটিক্যাল মাইগ্রেন। হ্যাঁ, জিও পলিটিক্যাল মাইগ্রেন বিষয়টা কেমন, যে মাইগ্রেনটা কেমন,
যে ধরো আমার প্রতিদিন একটা টাইমে আমার সকাল করে বা বিকেল করে মাথা ব্যথা হবে, হ্যাঁ। জিও পলিটিক্যাল মাইগ্রেন বিষয়টা হইলো যে প্রত্যেকটা মানে পৃথিবীর বিভিন্ন বিভিন্ন দেশে যে ঘটনাগুলো বারবার ঘটতেই থাকবে, এগুলোর কোনো বন্ধ হবে না, হ্যাঁ। যেমন তোমার মাইগ্রেনের ব্যথা কখনো বন্ধ হয় না, এরকম যে ঘটনাগুলো বারবার ঘটতে থাকবে, যেমন ধরো ইন্ডিয়া পাকিস্তানের যে বিষয় কাশ্মীর নিয়ে, এটা কিন্তু কিছুদিন পর পরই চালু হবে। তো এগুলোকে বলা হয় জিও পলিটিক্যাল মাইগ্রেন। তো এইরকম যে প্রবলেমগুলো আছে বা এইরকম যে জিনিসগুলো হচ্ছে ফিলিস্তিন তারপরে হচ্ছে ইসরায়েলের মধ্যে, এগুলাকে জিও পলিটিক্যাল মাইগ্রেনের মধ্যে বলা যায়। যেগুলো ঘুরতেই থাকবে, এগুলো কন্টিনিউয়াস হইতেই থাকবে, পৃথিবী যতদিন আছে এগুলো চলতেই থাকবে, এগুলো কখনো বন্ধ হবে না। তারপরে তুমি যদি যাও ওই যে ইউক্রেন আর হচ্ছে রাশিয়ার মধ্যে যদি খেয়াল করো, তো ইউক্রেন এবং রাশিয়ারও কিন্তু সহজে মানে তারা চুপচাপ বসে থাকবে না। কারণ কি দেখো, রাশিয়া সব সময়, তোমরা যদি ম্যাপটা খেয়াল করো, রাশিয়া সব সময় তাদের যে পশ্চিম অঞ্চল বা ইউক্রেনের যে মরুভূমিগুলো আছে ওগুলা নিয়ে কিন্তু তারা ভয়ে থাকে। কারণ কি, ওই যে ইউক্রেনের যে রাস্তাটা আছে, ইউক্রেনের যে সীমান্ত আছে, ওই সীমান্ত দিয়ে রাশিয়াকে খুব ভালোভাবে যে কেউ চাইলে ইজিলি অ্যাটাক করতে পারবে, হ্যাঁ। কারণ ওইখানে কোনো পাহাড় নেই, কোনো কিছু নেই। এই জন্য আসলে বলছিলাম আমি যে পুতিন আসলে সবসময় ঘুমানোর আগে চিন্তা করে যে রাশিয়া ইউক্রেনে কেন আসলে কিছু পাহাড় হইলো না। যদি পাহাড় হইতো তাইলে কি হইতো, প্রাকৃতিক একটা বাঁধ তৈরি হইতো, হ্যাঁ। সো এই প্রাকৃতিক বাঁধটা নাই দেখেই কিন্তু তারা ইউক্রেনের বিভিন্ন জায়গায় দখলে নিতে চায়। এগুলা মানে জিও পলিটিক্যাল বিষয়, ওকে। সো এই হচ্ছে বিষয়। তো সেই রকম আর কি, যে ওই যে ইউক্রেন রাশিয়া ওদের মধ্যে যেমন ঝামেলা চলতেই থাকবে, তেমন এই রকম হচ্ছে এই ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে আসলে কখনো ঝামেলা শেষ হবে না, এগুলা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, ওকে। সো এগুলা হচ্ছে এখানকার বিষয়, এগুলা মাথায় রাখবো, ওকে। এখন আমরা আসবো পরবর্তী কোশ্চেনে। দেখো কি বলা আছে, সাম্প্রতিক দেশের কোথায় জুলাই চত্বর, মানে সম্প্রতি কোথায় আসলে জুলাই চত্বর উদ্বোধন করা হয়েছে। তো এটা মাথায় রাখো, এটা হচ্ছে ময়মনসিংহের টাউন হলে এটা করা হয়েছে, জুলাই চত্বর, হ্যাঁ, উদ্বোধন করা হয়েছে। তো যাই হোক, এগুলো আসতে পারে, যার কারণে এগুলা আমাদের পড়া। তারপরে আমরা দেখবো 15 তারিখের নিউজ। বাংলাদেশে পেট্রোলিয়াম কর্পোরেশন মাতারবাড়িতে কি স্থাপন করার পরিকল্পনা করেছেন, হ্যাঁ। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন মাতারবাড়িতে কি স্থাপন করার তারা প্ল্যান করছে। তারা তেল রিফাইনারি, হ্যাঁ, অয়েল রিফাইনারি এন্ড হচ্ছে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, এটা করার কথা বলছে। এখন এই পেট্রোকেমিক্যাল বা হচ্ছে মানে কমপ্লেক্স এবং এই যে তেল অয়েল রিফাইনারি যে ফ্যাক্টরিটা করবে বা যে কমপ্লেক্সটা করবে, এটা থেকে আসলে লাভ হবে কি, এটা থেকে লাভ হবে কি? লাভটা দেখো, বছরে প্রায় কত, 10 থেকে 20 মিলিয়ন টন, হ্যাঁ, মিলিয়ন টন, 10 থেকে 20 মিলিয়ন টন তেল এখানে কি করা হবে, শোধন করা হবে, বা এখানে রিফাইনারি করা হবে, রিফাইন করা হবে, তেল রিফাইন করা হবে, যাতে করে আমাদের হচ্ছে মানে বাহিরে থেকে রিফাইন করা তেল আবার নতুন করে ইম্পোর্ট করে আনতে হবে না, খরচটা আমাদের বেঁচে যাবে এবং আমরা বাইরের দেশেও চাইলে এগুলাকে পাঠিয়ে দিতে পারবো, ওকে। সো এইটার জন্য দেখো বিদেশি বিনিয়োগ বিভিন্ন খোঁজা হচ্ছে। যাই হোক, অতটুকু তোমার মানে ইয়ারও করার প্রয়োজন নেই, জাস্ট এতটুকু মাথায় রাখো যে কত মিলিয়ন টন আমরা তেল শোধন করতে পারবো এই ফ্যাক্টরিতে বা এই হচ্ছে আমাদের কমপ্লেক্সটাতে, ওকে। এতটুকু মাথায় রাখলেই তোমাদের হবে। আচ্ছা, তারপরের প্রশ্ন যদি আমরা পড়ি, দেখো এখানে কি বলা আছে, 2023-24 সালে মানে 23-24 অর্থ বছরে আর কি তৈরি পোশাক থেকে আমাদের কত পরিমাণ আয় আসছে। আয় দেখো কত, 39.34 বিলিয়ন ডলার। এটা আমাদের পোশাক শিল্প থেকে আয় চলে আসছে। তো আমরা সবাই জানি পোশাক শিল্প থেকে আমাদের ইউজ পরিমাণে আয় চলে আসে, এই জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স আছে, ওকে। তো এইটা হচ্ছে আমাদের 16 জুলাইয়ের একটা নিউজ ছিল, ওকে। এরপরে আমরা দেখো রাষ্ট্রীয়ভাবে আমাদের শহীদ দিবস মানে জুলাই শহীদ দিবস কবে পালন করা হয়। এইটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ওকে। এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 3 স্টার এটাকে দেওয়া যায়, হ্যাঁ। কারণ কি, এটা থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবেই, এটা খুব ভালো করে তোমরা মাথায় রাখবা, এটা খুব ভালো করে মাথায় রাখবা, এটা খুব ভালো করে মাথায় রাখবা, হ্যাঁ। কত তারিখে, 16 জুলাই, ওকে। কত তারিখে, 16 জুলাই, এটা খুব ভালো করে মাথায় রাখবা, ওকে। যে রাষ্ট্রীয়ভাবে জুলাই শহীদ দিবস কবে পালন করা হয়, এটা হচ্ছে 16 জুলাই, 16 জুলাই, ওকে। খুব ভালো করে এই জিনিসটা যাতে মাথায় থাকে, ওকে। এরপরের কোশ্চেন আমরা দেখবো, আমাদের প্রায় লাস্ট কোশ্চেনের দিকে আমরা চলে আসছি, যে বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ হিসাবে কে নিয়োগ পেয়েছেন। এখন প্রধান অর্থনীতিবিদ হিসাবে মোহাম্মদ আক্তার হোসেন, তিনি হচ্ছে নিয়োগ পেয়েছেন। এটা 17 তারিখের একটা নিউজ ছিল, ওকে। সো এইটাই হচ্ছে আমাদের মোটামুটি। আচ্ছা, আর আমাদের একটা কোশ্চেন আছে, এটা দেখো, কত বছর পর বিশ্ব মানে ক্রিকেট বিশ্ব অলিম্পিকে ফিরছে। মানে অলিম্পিকে আমরা সবাই জানি যে এখানে আসলে ক্রিকেট খেলাটা হচ্ছিল না, হয় না, হ্যাঁ। তো এটা আসলে কত বছর পর ফিরছে, দেখো 128 বছর পর। 128 বছর পর
অলিম্পিকে এখন থেকে ক্রিকেট খেলা হবে এবং এইটাতে 2028-এর যে অলিম্পিকটা হবে এটাতেই প্রায় 6টা দল অংশগ্রহণ করবে। ঠিক আছে, তো এইটাই এতটুকুই আজকের আমাদের নিউজ বা আজকের আমাদের এই যে 8 থেকে 17 জুলাই আমাদের রিসেন্ট নিউজ। হ্যাঁ, রিসেন্ট আমাদের এইগুলা নিউজ। সো আমরা এগুলা প্রতি সপ্তাহে একটা একটা করে শিখবো এবং দেখবো যাতে করে আমরা পুরো জিনিসটা সম্পর্কে আমাদের কভার হয়ে থাকে। তো এটা আমাদের দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্বটা দেখো নাই অবভিয়াসলি দেখে আসবা, প্লেলিস্ট করা থাকবে ইউটিউবে, ওইখান থেকেও তোমরা দেখতে পারবা। আমাদের ইউটিউব চ্যানেল নির্ভর এবং অ্যাডমিশন ড্রিল দুইটাতেই দেখতে পারবা। আর আমাদের পেজে তো আমরা লাইভগুলা থাকতেছেই, এগুলা পেজ থেকেও তোমরা দেখতে পারবা। আর এই পিডিএফটা আমাদের এই যে ফেসবুক যে আমাদের পেজ আছে নির্ভর, হ্যাঁ NIR নির্ভর নির্ভর.net লিখে তোমরা সার্চ করলেই পাবা। এইখানে তোমরা এই ক্লাসের পিডিএফ গুলো সবগুলো পাবা। হ্যাঁ, সো ওইখান থেকে তোমরা দেখবা। আর তোমাদের জন্য দুইটা অ্যানাউন্সমেন্ট আছে, দুইটা না তিনটা, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম। দুইটা হচ্ছে আমাদের লাইভ ক্লাস ব্যাচ আর একটা হচ্ছে আমাদের সব থেকে বড় এক্সাম ব্যাচ, যেটা তোমাদের 25 তারিখ থেকে শুরু হচ্ছে, 25 জুলাই। হ্যাঁ, 25 জুলাই থেকে যেটা শুরু হচ্ছে, এটাতে এখন আমাদের ভর্তি চলতেছে। তো ওইগুলোর একটু ডিটেলস দেখো জাস্ট। এইখানে প্রথমে আমরা এক্সাম ব্যাচটা দেখবো। এইখানে আসলে আমরা যদি ড্যাশবোর্ডে আসি, আসার পরে যদি কোর্স স্ক্রিন অপশনে যাই, এইখানে দেখো ভার্সিটি খ, এটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ। এটাতে তোমরা ভর্তি হইতে পারো। এইখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে। প্রায় 1 লক্ষের বেশি প্রশ্নের উপরে পরীক্ষা হচ্ছে। এইখানে দেখো তোমাদের টোটাল 100টা এক্সাম থাকবে। তারপরে হচ্ছে এগুলা হচ্ছে বেসিক সাবজেক্টের উপরে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। তারপরে অতিরিক্ত বিষয় যেগুলো জাহাঙ্গীরনগর, বিউপি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য যে এক্সট্রা সাবজেক্টগুলো আছে সেগুলোর উপর 50টা এক্সাম। লিখিত এক্সাম থাকবে এই ব্যাচেই 22টা, যেগুলো হচ্ছে তোমাদের ঢাবি এবং জগন্নাথ সহ খুলনা ভার্সিটি কভার করবে। তারপরে এইখানে আরো এক্সট্রা বিষয়, প্রশ্ন ব্যাংক এবং আনলিমিটেড মক টেস্ট। মানে প্রশ্ন ব্যাংক বলতে এই যে এইখানে এসে দেখো আমাদের যদি এই যে প্রশ্ন ব্যাংকের মধ্যে ঢোকো, প্রত্যেকটা ভার্সিটির প্রশ্ন ব্যাংক এইগুলোর উপরে তুমি পরীক্ষা দিতে পারবা। প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা করে প্রশ্ন ব্যাংক। তো সেই প্রশ্ন ব্যাংকগুলোর উপরে তুমি সুন্দর করে পরীক্ষা দিতে পারবা। যেমন ধরো এটাতে ঢুকলে এই দেখো মানে কতগুলা 2024-এর ধরো 4 নম্বর শিফটে তুমি প্রশ্ন দেখতে যাচ্ছ, এ পাশে আসবা, দেখো এইখানে 4 নম্বর শিফটের ফুল প্রশ্নটা দেওয়া আছে এবং কত টাইম সবগুলা মেলায়। সো এই জিনিসগুলো তোমরা এই এক্সাম ব্যাচের মধ্যে পাবা। তো ওইটা তোমরা ওখান থেকে কিনতে পারো। এবং আমাদের দুইটা লাইভ ক্লাস ব্যাচ চলতেছে, মানে শুরু হবে 15 তারিখ থেকে। একটা হইলো ঢাবি খ ইউনিটের জন্য আর একটা হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য। ওকে, সো একটার ফি হচ্ছে 2000 টাকা আর একটার ফি হচ্ছে 2250 টাকা। ওকে, সেকেন্ড টাইমারদের জন্য 2250 টাকা। সবকিছু এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, ওইখান থেকে ডিটেলসটা দেখো। আমাদের ওয়েবসাইট থেকে তোমরা কিনতে পারো অথবা ম্যানুয়ালিও এগুলো পেমেন্ট করে কেনা যায়, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে কিনতে পারো। তো ভর্তির জন্য তোমরা চাইলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, 01863546029। হ্যাঁ, তো এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে নক দিলেও আমি পুরো ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দিব ভর্তির, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করো, তাইলেই তোমরা পেয়ে যাবো। সো এইটাই আমাদের এই ক্লাসগুলো। ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে শেয়ার করে দিবা, ইউটিউব থেকে দেখলে লাইক দিয়ে রাখবা, যাতে করে পরবর্তীতে তুমি দেখতে পারো। এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এরকম অ্যাডমিশন নিয়ে মজার মজার ভিডিও এবং ক্লাস পাওয়ার জন্য। সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।